আমি ভোট দিয়ে এলাম, তারপর সে ভোটে জিতলো, ভোটে জিতে সে অন্য একটা দলে চলে গেল। আমরা তো ছায়ার জগতে বিচরণ করি, আমাদের রক্ত মাংসের দেহটা জনসাধারণের সামনে যত বেশি তুলে না ধরা যায় ততই ভালো। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছে, আমার মনে হয় যারা কন্টেন্ট লিখছেন তাদের ভাবা উচিত। ওয়ান ফাইন মর্নিং বন্ধ হয়ে গেল, থেমে যাওয়ার পাবলিক আমি নই। যেটা চলছে সেটা চলবে। পাওয়ারের সাথে সকলেই থাকতে ভালোবাসে। আমার শুকনো মুড়ির দোকান, এবার আমি দেখলাম শুধু মুড়ি বিক্রি হচ্ছে না, আমি মশলা দিয়ে মেখে ঝালমুড়ি বিক্রি করছি। নমস্কার, জিডি স্টুডিওর নতুন অনুষ্ঠান স্ট্রেট ব্যাট উইথ রিমি। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, মানে যিনি স্ট্রেট ব্যাটিং করবেন আমার সাথে, তাকে আপনারা সবাই চেনেন। দীর্ঘদিন ধরে ভীষণ চেনা মুখ, ভীষণ প্রিয় অভিনেতা আমাদের। বেশি কথা বলবো না, নামটাই বলি, দীপাঞ্জন ভট্টাচার্য। ইন্ডাস্ট্রিতে যাকে জ্যাক নামে সবাই ডাকেন। দাদা, তোমাকে স্বাগত। নমস্কার। 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 আজকে আমাদের এই সেশন শুরু করার প্রথমেই আমি দর্শক বন্ধুদের একটা কথা বলতে চাই, যে বাংলা ছবির নায়কদের নিয়ে যদি আমরা কথা বলি বা তাদের ইতিহাস নিয়ে যদি আমরা ঘাঁটতে চাই, তাহলে একজনের নাম যদি না বলা হয় তাহলে সেই ইতিহাসটা কখনোই সম্পূর্ণ হবেন না। তিনি হলেন ধীরাজ ভট্টাচার্য। মহানায়কের আগে ম্যাটিনি আইডল যদি কেউ হন তাহলে ধীরাজ ভট্টাচার্য। একটা ভীষণ তার জনপ্রিয়তা ছিল, এবং শুধু জনপ্রিয়তা নয়, তিনি এমন একজন অভিনেতা যিনি একটা সময় নায়ক তো ছিলেন এবং পরবর্তীকালে বাংলা ছবির একজন অসাধারণ ভিলেনের একটা ট্রেন্ড সেট করেন। সেই ধীরাজ ভট্টাচার্যের নাতি আজকে আমার সামনে বসে, জ্যাকদা। তো প্রথম প্রশ্ন এটাই, তুমি ধীরাজ ভট্টাচার্যের নাতি, এটা কি ইন্ডাস্ট্রি জানে? হ্যাঁ, ইন্ডাস্ট্রি জানে। মানে আমি যতজনকে জানিয়েছি তারা জানে, তারপর সেখান থেকে লোকজন যেরকমভাবে জেনেছে। আচ্ছা। তবে এটা মানে কি বলবো, আমার কাছে খুবই দুঃখের এবং বেদনাদায়ক যে সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু ধীরাজ ভট্টাচার্য নন, বাংলার তথাকথিত সেই সময়কার যারা দিকপাল ছিলেন, মানে একটার পর একটা নাম আসে আর মনে আসে, মুখে আসে তাদের কথা, তাদের সিনেমা আমরা সারাক্ষণ দেখি। এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে এই বাংলা ইন্ডাস্ট্রি কিচ্ছু করে না। মানে তাদেরকে কতজনকে মনে রাখে আমি জানি না, হয়তো মানে উত্তম কুমার, তিনি একজন মানে একটা কি বলবো, মানে এক কথায় হয়তো প্রকাশ করা যাবে না উত্তম কুমার, কিন্তু তাকে নিয়ে অনেক কিছু হচ্ছে, চলছে। আজকে তার মৃত্যুর এত বছর পরেও তাকে নিয়েই চলছে, কিন্তু সাইমালটেনিয়াসলি তার সাথে সাথে যারা ছিলেন, মানে আমি একটার পর একটা নাম বলি, মানে ছবি বিশ্বাস, অহিন্দ্র চৌধুরী, বিকাশ রায়, পাহাড়ি সান্যাল, মানে সেই সময়কার আরও এরকম প্রচুর অজস্র নাম, তাদের নিয়ে কিন্তু সেইরকমভাবে খুব একটা কোনো কিছু আমার চোখে পড়ে না। না, আমার প্রশ্নটা হচ্ছে, ধীরাজ ভট্টাচার্য মানে উত্তম কুমারের আগের ম্যাটিনি আইডল, এবং তার তুমি নাতি মানে উত্তরসূরি, সেটা তোমাকে জানাতে হচ্ছে সবাইকে। এটা কার দোষ, ইন্ডাস্ট্রির, তোমার, না ভাগ্যের? সবার, সব মিলিয়ে। আমার মনে আছে বহুদিন আগে মানে একটি কাজের সূত্রে বোধহয় কেউ একজন এরকম ইন্টারভিউ করতে এসেছিলেন, তিনি সাংবাদিক। তো তার কাছে যখন বলা হলো ধীরাজ ভট্টাচার্য, তিনি জিজ্ঞেস করেছিলেন উনি কোন সিরিয়ালে অভিনয় করেন। তারপরে আমার মনে হয়েছিল আমি আর ওই ইন্টারভিউটা না দিলেই পারি আর কি। তো সুতরাং সেইটা নিয়ে আমি ওনার সাথে আর খুব বেশি কথা বলি। তো এইটা থেকে তুমি বুঝতে পারছো যে মানে মানুষের জ্ঞান বা তাদের জানার যে ইচ্ছে, বা তারা পুরনো এই ইতিহাস নিয়ে তারা যে কতটা ওয়াকিবহাল, সেটা নিয়ে মনে একটা প্রশ্ন আছে। আবার অনেকে জানেন, তারা মানে যারা জানেন বা যারা জানতে পারেন ওনার সম্পর্কে বা আমার সম্পর্কে, আমাদের সম্পর্কের বিষয়টা, তারা তখন প্রচুর তাদের কৌতূহল, তারা প্রচুর প্রশ্ন করেন, তারা জানতে চান, সেগুলো আছে। কিন্তু ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য পিপল তারা হয়তো জানেনই না। মানে এই যে জানেন না কেন, মানে সেটা কেন মনে জানেন না কেন, কারণ সেটা হয়তো আমি সেখানে বলবো তাদের জানার হয়তো ইচ্ছা নেই, বা তারা জানতে চান না। মানে এই প্রজন্মের অনেকেই আছেন তারা হয়তো জানতে চান, কিন্তু ম্যাক্সিমাম, মানে আমি যদি সেইভাবে দেখি হয়তো 80% তারা
দে আর নট ওয়ারিড অ্যাবাউট, বা তারা দে আর নট বদার্ড অ্যাবাউট যে কে ছিলেন কী ছিলেন, ও কবে ছিলেন ঠিক আছে, ও ভেবে লাভ কি, প্রেজেন্ট টাইমে যেটা আছে সেটা নিয়ে চলি, সেটাই হয়তো তাদের মোটো। তোমার আজকে গেঞ্জিটা দেখে আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, মানে একটা তাৎপর্যপূর্ণ একটা গেঞ্জি মনে হচ্ছে আমার আজকে। তো একটা সময় দেখতাম দীপাঞ্জন ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া টাইমলাইনে প্রচুর পলিটিক্যাল পোস্ট, ওয়ান ফাইন মর্নিং আমরা দেখলাম সেই পোস্ট কমে গেল, তার পিছনে না পলিটিক্যাল পোস্ট, আমার পলিটিক্যাল পোস্ট যেরকম মানে আগেরেতেও ছিল এখনও আছে। আমি কদিন আগে মানে, এবার সব থেকে বড় কথা কি, আমি সব সময় যে পোস্ট করে যাচ্ছি সেটা নয়, যখন মনে হচ্ছে যেটা নিয়ে মনে হচ্ছে আমি পোস্ট করি। ওই ওয়ান ফাইন মর্নিং বন্ধ হয়ে গেল, থেমে যাওয়ার পাবলিক আমি নই, যেরকম চলছে সেটা চলবে, যখন যেটা যেরকম মনে হয়। এবার কি একটা আমি একটা পোস্ট করলাম, সেই পোস্টটার না তারপরে অনেকেই ফোন করে জিজ্ঞেস করেছে যে এই পোস্টটা করলে এটার মানে কী রে, তখন মনে হয় কেন পোস্টটা করলাম। তো সেই জন্য পোস্টের মানে যদি মানে বই বার করতে হয় যে এই পোস্টের এই মানে, সেটা না তার থেকে কম করা ভালো। মানে সে এরকম একটা পোস্টের মানে উদাহরণ দাও যে যেটা জিজ্ঞেস করেছে মানে কি। হ্যাঁ না, আমি মানে এটা একটার কথা বলছি না, মানে আমি হয়তো কোনো একটা ইনসিডেন্ট হয়েছে সেটাকে রিলেট করে কিছু একটা দিয়ে আমি একটা পোস্ট করলাম। এবার সব সময় যে আমি কারোর নামে ডিরেক্ট পোস্ট করছি সেটা নয়, আবার হয়তো নাম দিয়েও বলছি, যেটাই নাম দিয়ে বলছি না কিন্তু পোস্টটা হয়তো রিলেট করছে তাকে, অনেক মানুষ বুঝতে পারছে না, তো সেই জায়গা থেকে তখন তাদের মনে হয় যে যা ভুল করে ফেললাম পোস্ট করে, বুঝতেই পারছে না। আমার তাই মানে এক্ষুনি আমি খুঁজে দেখলে হয়তো মানে যেটা হয় আর কি, আমি দেখেছি যে আমি একটা ছবি পোস্ট করলাম, সেই ছবিতে হয়তো কিছুক্ষণের মধ্যে 500 লাইক, একটা লেখা পোস্ট করলাম 30 জন দেখেছে, তখন মনেই হয় যে ছবিটা দেখলো, লেখাটা হয় দেখেছে নাহলে বোঝেনি। আমি যদি দেখে বুঝে আমার ভালো লাগে তাহলে তো আমি একটা লাইক দেবো, বা নাও দিতে পারি সেটা নয়, কিন্তু আমরা সাধারণত দিয়ে থাকি। একটা ভালো লাগার বহিঃপ্রকাশটা ওই লাইক, যা ইমোজি যা আছে তার মধ্যে থেকে, মানে তার মধ্যে সবই আছে। তো সেটা ম্যাক্সিমাম মানে আমার পোস্টের মধ্যে দিয়ে যদি যাও তাহলে তুমি দেখতে পাবে আমার ছবি, জন্তু জানোয়ারের ছবি আমি যা পোস্ট করি তার মধ্যে সেইগুলোতে যেরকম লাইক থাকে বা থাকে, আমি যদি একটা কোনো লেখা দিই সেই লেখাতে খুব কম। আমার মনে হয় লেখা আইদার মানুষ কম পড়েন বা কম বোঝেন, যে কোনো একটা। আচ্ছা, বর্তমান যে মেগা সিরিয়াল যে ইন্ডাস্ট্রি, মানে দর্শকরা বলেন, অনেক দর্শকরাই বলেন যে গল্পে গরু গাছে ওঠে না, মানে মহাকাশে ওঠে আর কি। মানে একটা না দেখা যাচ্ছে কেউ কোনো আর্টিস্ট মানে কোনো শিল্পী বসেন না, মানে কোনো চরিত্রই বসেন না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, গেস্ট আসুক যাই হোক সবাই দাঁড়িয়ে রয়েছেন, একটা চড়া মেকআপ, মানে রাত্রেবেলা শুতেও যাচ্ছেন দামি শাড়ি চড়া মেকআপ। তো এই ফিল্ম ইন্ডাস্ট্রির এই মুহূর্তে পরিস্থিতিটা নিয়ে মানে স্পেসিফিক তোমার ধারণা কি? না, ওই তোমার প্রশ্নটা যেখান থেকে শুরু ছিল যে গল্পের গরু গাছে নয় মহাকাশে, আমার মনে হয় কদিন পরে মহাকাশ নিয়ে সিরিয়াল লিখলে আর অত দূর যেতে হবে না, ওখানেই থাকবে। তো গল্পের এবারে এখানটায় না, এটা মানে আমরা হয়তো মজা করে বলছি বা মজা করছি, বাট বিষয়টা কিন্তু খুব সিরিয়াস একটা জায়গায়। কারণ কন্টেন্ট এমন একটা জিনিস যে কন্টেন্টের ওপর বেস করে সব কিছু, তো সেই কন্টেন্টটা যদি ঠিকঠাক না হয় আমার মনে হয় কিছুই ঠিক থাকবে না। আজকে আমি যে কন্টেন্টটা দেখানো হচ্ছে সেই কন্টেন্টটা একটা মেগা সিরিয়ালের একটা যে কন্টেন্ট, তার একটা চরিত্র আমি, এবার আমি পারফর্ম করছি অ্যাকর্ডিং টু দ্য কন্টেন্ট। এবার সেই কন্টেন্টটাই যদি ঠিক না থাকে এবং কন্টেন্টটা যদি কি বলবো বিশ্বাসযোগ্য না হয়, তাহলে আমি যাই করি সেটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না। তো আমি যদি সেই জিনিসটাকে, প্রথম কথা হচ্ছে এবার অ্যাজ অ্যান অ্যাক্টার আমার মনে হয় যারা অভিনয় করেন হয়তো একমত হবেন অনেকেই, যে আমি যখন যেটা কাজটা করছি, আমার কাজ অভিনয় করা, আমি যখন অভিনয় করছি আমি একটা অন্য চরিত্রকে তো রূপ দিচ্ছি, তো আমাকে তো আগে বিশ্বাস করতে হবে বা আমাকে ভাবতে হবে যে এই চরিত্রটা আমাকে আগে নিজেকে বিশ্বাস করতে হবে, তারপরে আমি যখন বিশ্বাস করে সেইটার চরিত্রের রূপ দেব এবং সেটা যখন দর্শকের কাছে পৌঁছবে সেটাকে দর্শক অ্যাকসেপ্ট করবে। সেটা অ্যাজ ভালো খারাপ চরিত্রের দিক আমি সেটা বলছি না, কিন্তু দর্শকের কাছে বিশ্বাসযোগ্য হবে বিষয়টা। তো
চরিত্র যখন আমার কাছে আসছে, আমি নিজেই যখন সেটাকে বিশ্বাস করতে পারছি না, আমি কিভাবে অভিনয় করব আর কি করব যেটা লোকে তারপরে গিয়ে সেটা দেখে বিশ্বাস করবে, সেই বিশ্বাসযোগ্যতাটাও তো বোধহয় কোথাও হারিয়ে যাচ্ছে। ওই বললেন না, আমি বলি হালকা পাফ চড়া মেকআপ, মানে পাফটা সবাই হালকাই করে, মেকআপটা চড়া হয়, সেইভাবেই লোকে ঘুমিয়ে পড়ে, সেভাবেই ঘুম থেকে ওঠে। এবং প্রত্যেকটা বাড়ির যেটা দেখানো হয় যে সকলে একদম সারাক্ষণ টিপটপ হয়ে বসে আছে, বিশেষ করে বাড়ির যারা ছেলেরা তারা সকলেই ব্যবসাদার, প্রচুর বিশাল বড় বিজনেসম্যান, তাদের ব্যবসার আঙিনায় কোনোদিন তাদের দেখা যায় না। তারা সারাদিন বাড়িতে আলু পোস্ত এবং চচ্চড়ি নিয়ে কী ঝামেলা হচ্ছে সেইটা নিয়ে তারা সামলাচ্ছে। তো সেই জিনিসগুলো যদি একটু দেখানো হতো বা সেটার দিকে একটু করা হতো, মানে মানে বাড়ি, আমরা জেনারেলি এখন বিষয়টা ওইভাবে বাড়ি মানে শুধু মেয়েরাই বাড়িতে আছে, ছেলেরা বাড়িতে থাকে না, ছেলেরা কাজ করছে, এই বিষয়টা এখন নেই। দিন পাল্টেছে, যুগ পাল্টেছে, সেই হিসেবে আমার মনে হয় কন্টেন্টও পাল্টে যাওয়া উচিত, যে সবাই কাজ করছে, বাড়িতে লোক কম থাকে। এবং ওই যে একটা সিরিয়ালে বিশেষ করে আমরা একান্নবর্তী পরিবার দেখি, যে পরিবারের সকলে একসাথে ব্রেকফাস্ট করতে বসছে, সবাই লাঞ্চ করছে, সবাই ডিনার করছে, একসাথে না বসলে ঝামেলা হচ্ছে, সেটাই হয়তো ম্যাক্সিমাম পরিবারে ওই বিষয়টাই তো নেই। আমরা হয়তো সেইটাকে ধরে রাখার চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি, কিন্তু সেটা তো হয় না। দৈনন্দিন জীবনে আজকের ডেটে দাঁড়িয়ে ওরকম কটা পরিবার আছে, যে পরিবার আছে তাদের নিয়ে নিউজ হওয়া উচিত, সিরিয়াল নয়। কিন্তু প্যারালালি আরেকটা জিনিসও দেখা যায় যে এই সিরিয়ালের মানে প্রত্যেকটি পরিবারে এমন একজন বা দুজন পুরুষ নারী নির্বিশেষে এমন একজন থাকেন যিনি মানে যে ক্রাইমটা করেন, মানে কিডন্যাপ করে ফেলছে, সুপারি দিয়ে দিচ্ছে, মানে একদম দাগি ক্রিমিনালের মতো, মানে সেটার কি তোমার মনে হয় না একটা খারাপ ইম্প্যাক্ট ফেলে, মানে যেহেতু প্রচুর মানুষ দেখেন সিরিয়ালটা? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা কথা খুব মনে পড়ছে, বেশ কিছুদিন আগে বোধহয় কোনো একটা ইন্টারভিউতে উনি বলছিলেন যে আপনারা সামাজিক স্টোরি করুন না, এই একটা লোকের দুটো বউ, কী দরকার এসব দেখানোর। উনি খুব সিরিয়াল দেখেন, তো সেই জায়গা থেকে উনি বলছিলেন। তাই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছে, আমার মনে হয় যারা কন্টেন্ট লিখছেন তাদের ভাবা উচিত, এবং যেটা সমাজকে খারাপ কোনো মেসেজ দেবে সেটা তো না দেখানোই ভালো। কিন্তু আবার এটাও ঠিক যে সমাজে কি খারাপ হচ্ছে সেটাও দেখানো দরকার, না হলে মানুষ জানবে কী করে যে সমাজে কি ভালো, কোনটা ভালো চলছে, কোনটা খারাপ চলছে, বা কী ভালো কী খারাপ। বাট সেটাকে ওই মানে একজনকেই একটা সুপার হিউম্যান তৈরি করে দেওয়া, সব জায়গায় সুপার হিরো, সুপার মানে এখন হিরো না সুপার হিরোইন আর কি রাদার, তো সেইটা একটু মানে বিশ্বাসযোগ্যতার অভাব লাগে, আর অন্য কিছু। মুখ্যমন্ত্রীর কথা উঠলোই যখন, তুমি তো ঘোষিত লাল, কাজ পেতে অসুবিধা হয় না? আমাকে কাজ দিচ্ছে, মানে আমি কাজ করছি, হয়তো সেটা সংখ্যায় কম। এবার এক্স্যাক্টলি আমি লাল বলে আমার কাজ কম কিনা সেটা জানি না, কারণ সকলেই যাদের কাছে কাজের কথা বলি সকলেই একটাই কথা বলে যে তোমার মতো চরিত্র পেলে ঠিক ডেকে নেব। হ্যাঁ, আমার সেই কথাটাতে ভীষণ আপত্তি আছে যে আমার মতো চরিত্রটা কি, কারণ চরিত্র তো তুমি তৈরি করবে। এক্স্যাক্টলি, চরিত্র আমি একটা চরিত্র হয়ে উঠবো। মানে আমাকে দেখে যদি সব কাস্টিং করা হয় তাহলে তো সব কাস্টিংয়ে আমাকেই দেখা যাবে, মানে সেই চরিত্রগুলোকে খুঁজে পাওয়া যাবে না। তো সেটা আমাদের ইন্ডাস্ট্রির একটা মানে কি বলবো, কথা বলার যে জায়গাগুলো তার মধ্যে একটা পার্ট আর কি। বাট হ্যাঁ, ওই যে প্রশ্নটা ছিল যে কাজ পেতে অসুবিধা হয় না, হ্যাঁ, কাজ আমি যে প্রচুর কাজ করি তা নয়, খুব কম কাজই করি, মানে পাই আর কি। এবার সেটার অ্যাকচুয়াল কারণটা সত্যি আমার জানা নেই, সেটা কি পলিটিক্যাল কারণে, বাট যখন ইন্ডাস্ট্রির যারা মাথা আছেন তাদেরকে যখন বলা হয় যে তারা কিন্তু কখনোই এটা বলেন না যে ইন্ডাস্ট্রি পলিটিসাইজ বা সেখানে পলিটিক্যালি দেখা হয় মানুষজনকে, তারা কখনোই বলবেন না, বলেন না। কিন্তু বিষয়টা সেই জায়গা থেকে আবার দেখা যায় যে যারা আজকে রাজ্যের পাওয়ারে যারা আছেন, তাদের কাছে যারা আছেন, তারা কিন্তু বিশেষভাবে সমস্ত জায়গায় তাদেরকেই দেখা যায়। তো এবার এই উত্তরটা ওনাদের কাছে সবথেকে ভালো আছে আমার থেকেও। আমি কাজ পাই, মানে পাচ্ছি, হয়তো ওই যে বললাম হয়তো কম, সংখ্যায় কম, কিন্তু এখনও অবধি আমি সেই রকম কোনো স্টেটমেন্ট পাইনি যে আমি কোনো একটি দলের সমর্থক বলে আমাকে কাজ দেওয়া হচ্ছে না।
হয়তো সেটা ভেতরে তাদের ভেতরের মিটিংয়ে হয়তো সেটা হয়েছে, বাট আমার সামনে সেটা এখনো সেইভাবে ওপেন হয়ে আসেনি। যদি কোনোদিন ওপেন হয়ে আসে বলে দেবো যে হ্যাঁ। যদিও অনেক অভিনেতা কিন্তু মানে ওপেনলি বলছেন যে বিশেষ জার্সি না থাকলে কাজ পাওয়া যাচ্ছে না। না না, বিশেষ জার্সি না থাকলে কাজ পাওয়া যাচ্ছে না, বিশেষ জার্সি থাকলে কাজ পেতে সুবিধে হচ্ছে, এটা খুব পরিষ্কার, এটার মধ্যে কোনো মানে এটা তুমি মানছো? হ্যাঁ নিশ্চয়ই। আজকে না হলে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে সেখানে মানে সে সিরিয়াল সিরিজ কিছু জায়গাতে একই মুখ আমরা পরপর দেখি। এবার আইদার তাদের গায়ে সেই জার্সিটা আছে সেই কারণে তারা পাচ্ছেন, না হলে তারা একটা সুপারলেটিভ স্টেটে বিলং করেন অভিনয়ের জায়গা থেকে, যেখানে তাদেরকে ছাড়া অভিনয়তে অন্য কাউকে ভাবা যায় না, যে কোনো একটা কারণ হবে। রাজনৈতিক বিশ্বাস, রাজনৈতিক সচেতনতা আর রাজনৈতিক আনুগত্য, তোমার কাছে এই তিনটে বিষয়ের মানে মিল আর অমিলটা কোথায়, মানে পার্থক্যটা কি এই তিনটে বিষয়ের? তিনটে ভাগ তো, কিন্তু এখন বিষয়টা আমার যেটা মনে হয় মানে মানুষ না ওই মানুষ আনুগত্যটার উপর বেশি জোর দেয়, এবং সেখানে আমার অনুগত হয়ে থাকবে, আমি যা বলবো তাই করবে, এবং সেইটা করানোর জন্য আমি যদি কারোর অনুগত হতে চাই তো ডেফিনেটলি আমার তো তার থেকে কিছু পাওয়ার আছে বা আমি পাচ্ছি, তবেই না আমি অনুগত হব। যদি না পাই আমি কেন অনুগত হব? তো সেইখানে রাজনৈতিক দলের যারা মাথা আছেন তারা সেইটা খুব ভালোভাবে বুঝেছেন, এবং যাদের কাছে আমার মনে হয় অর্থের সম্ভার প্রচুর, মানুষের অর্থের প্রয়োজন সব থেকে বেশি, সেইটাকেই অস্ত্র করে মানুষ কিন্তু মানুষকে ওই আনুগত্যের দিকে ঠেলে দিচ্ছেন। রাজনৈতিক বিশ্বাস যদি আমার কিছু থাকে তাহলে যে বিশ্বাসে আমি বিশ্বাসী, আমি আইদার সেই বিশ্বাস নিয়ে থাকবো, না হলে থাকবো না। আমি আজকে একটা জায়গায় বিশ্বাস নিয়ে রয়েছি, পরের দিন আরেক জায়গায় আবার অবিশ্বাস নিয়ে চলে গেলাম, কিন্তু আমি আছি দেখাচ্ছি, আমার কাছে সেটার কোনো মূল্যই নেই। মানে খুব টু বি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট, মানে ডানপন্থী যেসব দল যারা আছেন আমাদের এখানেও যারা আছেন, সেখানকার যারা নেতারা, তারা যেভাবে জার্সি বদলান বা তারা যেভাবে দল বদলান, মানে আমি একজন সাধারণ মানুষ হিসেবে সেই নেতাকে ভরসা করবই করে। আমি যে নেতাকে সকালবেলা ভোট দিয়ে এলাম, সে একটা দলের হয়ে কথা বলছিল বলে আমি ভোট দিয়ে এলাম, তারপর সে ভোটে জিতলো, ভোটে জিতে সে অন্য একটা দলে চলে গেল, তো মানে তার মানে আমার কাছে তার সে মানে ভরসার জায়গাটা কোথায়? সেই ভরসাটাই তো নেই। জার্সি বদলানোর কথা বলতে এই প্রসঙ্গে আসি, আমরা ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি বহু চেনা মুখ যারা যারা অভিনয় করছেন, যারা এই ফিল্ডে রয়েছেন, তারা সুবিধা মতো জার্সি বদলাচ্ছেন অনেকেই। তো তোমার কাছের বন্ধুরা যারা এরকম আছেন কেউ যে জার্সি বদলেছেন? হ্যাঁ, ইন্ডাস্ট্রি খুব ছোট জায়গা, এখানে মোটামুটি আমরা সকলেই সকলকে প্রায় চিনি। তো দেখো মানে পাওয়ারের সাথে সকলেই থাকতে ভালোবাসে। মানে আমি আজকে রাজ্যের যে সবথেকে বেশি পাওয়ারফুল একটা মানুষ, সেই মানুষটা আমাকে চেনে বা তার সাথে আমার একটা হৃদ্রতা আছে, সেই জিনিসটা হওয়ার জন্য হয়তো সকলেই চাইবেন। সেটাতে তার মানে কর্ম থেকে শুরু করে দৈনন্দিন জীবন সব জায়গাতেই হয়তো একটা হেল্প হতে পারে, কিন্তু সেখানে দাঁড়িয়ে যারা পাওয়ারে আছে তারা যদি ভুল করে, আমার যদি সেই ক্ষমতাটুকু না থাকে যে আমি সেখানে দাঁড়িয়ে তারা যদি কোনো ভুল করে সেই ভুলটা ভুল বলে বলতে পারি, তাহলে আমার ক্ষমতা কোথায়? আমার তো কোনো ক্ষমতা নেই না। তো এবার তারা তো জানে যে তুমি কখনো তোমার সুবিধা মতো রং বদলাওনি, কখনো জার্সি বদলাওনি, তো সেখানে দাঁড়িয়ে তারা যখন তোমার কাছের বন্ধু, তুমি কখনো কি তাদেরকে বলেছো এটা ভালো দেখায় না, এটা কেন করছে, এটা কোথাও গিয়ে একটা? আমি তাদের সবাইকে একটাই প্রশ্ন করি, কারণ তাদেরকে যখন আমরা মঞ্চে দেখি না বসতে, তো আমি প্রশ্ন করেছি, ইনফ্যাক্ট তাদেরকে জানতে চেয়েছি যে তারা যখন এই মঞ্চে বসেন এবং সামনে যারা বক্তব্য রাখেন, সেই বক্তব্য যখন আমরা শুনি আমরা হাসি, তো আমি ওদেরকে বোঝাই না, হ্যাটস অফ, ইউ পিপল আর গ্রেট অ্যাক্টর,
কারণ ওই কথাগুলো শুনে পেছনে বসে না হেসে থাকা যায় না। তোরা কি করে না হেসে থাকিস আমার একটু বল, আমি ওইটা জানতে চাই। আই ওয়ান্ট টু লার্ন দ্যাট টেকনিক, যে ওই রকম কথাগুলো শোনার পর মানুষ না হেসে একটা মানে স্টোন ফেস নিয়ে কি করে বসে থাকতে পারে। তুমি একটু গোপনে আমাদের কাছে সেই টেকনিকটা একটু ফাঁস করো না, তুমি না, আমাকে বলেনি সেটা, উল্টে বলেছে যে আর বলিস না বা আর বলো না, কি প্রচন্ড হাসি পেয়েছে, কি করে কন্ট্রোল করলি তোরা এরকম একটা বক্তব্য শোনার পরে, যখন শুনলি বা কিছু। তো যাই হোক, এবার সেটা বোধহয় তাদের বাধ্যবাধকতাটা সেই রকম একটা জায়গায় আছে, বা যার জন্য তারা ওইটা শোনার পরেও হাসতে পারেন না, এবং তার পরিপ্রেক্ষিতে যদি সেটা ভুলও হয়ে থাকে তার পরিপ্রেক্ষিতে কিছু বলতে পারেন না, তারা সেটা মেনে নেন, এবং নিশ্চয়ই কিছু একটা স্বার্থ আছে তার জন্য মেনে নেন। না, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, আমি নাম করছি না, ইন্ডাস্ট্রির বড় বড় নাম, এক সময় এক দলে ছিলেন, কেউ অভিনেতা কেউ পরিচালক, তারপরে তাদের সুবিধা অসুবিধার জন্যই দল পাল্টে গেছে, এবং তারপরে দেখা গেছে মিডিয়ার সামনে তারা এমন কিছু স্টেটমেন্ট রাখছেন যে ভীষণ সম্পর্কটা খারাপ হয়ে গেছে, মানে একে অপরকে বিভিন্ন কথা বলা আর কি, খারাপ খারাপ কথা। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে রাজনীতির ছবিটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না, এই ছবিটা আমি বলবো আজ থেকে হয়তো 10-12 বছর আগেও এরকম ছিল না। মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে খুব সম্ভবত 2009-10 ওরকম একটা টাইমে আমাদের টেকনিশিয়ান স্টুডিও যেটা আছে এই মুহূর্তে টালিগঞ্জে, টেকনিশিয়ান স্টুডিও ওটা তো সরকারের, তো টেকনিশিয়ান স্টুডিওটা তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, তো ওই স্টুডিওটা বেসরকারিকরণের একটা প্রচেষ্টা হয়েছিল এবং কোনো একটি কোম্পানিকে স্টুডিওটা দিয়ে দেওয়ার কথা হয়েছিল। তো সেই সময় দাঁড়িয়ে সমস্ত আর্টিস্ট টেকনিশিয়ান, সমস্ত দল মত নির্বিশেষে আর কি, সকলে মিলে ধর্মতলায় গিয়ে ধর্ণা দিয়েছিলেন যাতে ওই বেসরকারিকরণটা না হয়, এবং তার ফলে তারপরে মিটিং হয় এবং সরকার মানতে বাধ্য হয় এবং ওটা প্রাইভেটাইজেশন হয়নি। আজকের ডেটে দাঁড়িয়ে এই মুহূর্তে যে সরকার রয়েছে, সেই সরকার যদি এরকম কোনো একটা সিদ্ধান্ত নেন, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা শিল্পী কলাকুশলী যারা রয়েছেন তাদের সেই সাহস বা ক্ষমতা হবে ধর্মতলায় গিয়ে ধর্ণা দিয়ে সরকারের এগেনস্টে বলে সেটাকে আটকে দেওয়ার? যারা অপোজ করবেন, কিছু মানুষ নিশ্চয়ই করবেন, কিন্তু তার সংখ্যাটা অনেক কম, কারণ ওদিকে প্রচুর মানুষ চলে গেছেন যারা হয়তো বৃহত্তর স্বার্থের থেকে নিজেদের স্বার্থটা হয়তো বেশি দেখেন। আমার মনে হয়, আমি ভুলও হতে পারি, বাট আমার মনে হয় সেটা। আচ্ছা, আমরা আবারও তোমার দাদুর প্রসঙ্গে একটু আসি। আচ্ছা, আমাদের ওনার কথা বললে, ওনার সিনেমার কথা বললে একটা নাম তো ভীষণভাবে প্রথমেই আমাদের যেটা মাথায় আসে, আদর্শ হিন্দু হোটেল। তো সেখানে হাজারি ঠাকুরের যে চরিত্র, প্রোটাগনিস্ট চরিত্র, সেই চরিত্রে তিনি ছিলেন এবং পরবর্তীকালে মঞ্চেও তিনি করেছেন, এবং আমি যতদূর জানি যে উনি সাবিত্রী চট্টোপাধ্যায়কে বোধহয় অ্যাপ্রোচ করেছিলেন মঞ্চে করার জন্য, করতেন। এবং যদিও পরবর্তীকালে ওটা মানে ধীরাজ ভট্টাচার্য সাবিত্রী চ্যাটার্জির জুটিই ছিল, মানে সেটা সিনেমাতেও ছিল, সেটা মঞ্চেও ছিল, এবং পরবর্তীকালে টিভি সিরিয়ালে বোধহয় আমরা মনোজ মিত্রকে দেখেছি, করেছিলেন। সেখানেও সাবিত্রী চট্টোপাধ্যায় ছিলেন, পদ্মজির ছিলেন। তো আমরা শুনেছি যে আবার নাকি এই গল্প অবলম্বনে ছবি তৈরি হচ্ছে। হ্যাঁ, সেটা আমিও শুনেছিলাম, হওয়ার কথা। একটি প্রযোজক সংস্থা তারা বোধহয় করার কথা হয়েছিল। তোমাকে কি ডাকা হয়েছে? না, আমি খবরের কাগজে খবর পাই, আমাকে ডাকা হয়নি। আচ্ছা, তোমার কখনো মনে হয়নি যে মানে একদম তার উত্তরসূরি হিসেবে তোমাকে অন্তত এই ছবির জন্য তোমাকে ডাকা উচিত, বা ডাকা হলো না কেন? খবরের কাগজ দেখে তোমায় জানতে হলো কেন? না, এখানে যদি বলো তাহলে আমি দুটো কথা বলতে পারি। প্রথম কথা হচ্ছে, আদর্শ হিন্দু হোটেল একটি সিনেমা বা নাটক যেখানে আমার ঠাকুরদা অভিনয় করতেন অ্যাজ অভিনেতা, যার ফলে তার উপরে
ওনার কোনো কপিরাইট নেই, আমার পারিবারিক কোনো কপিরাইট নেই। আগামী দিনে আদর্শ হিন্দু হোটেল 10 জন মিলে আবার ছবিও তৈরি করতে পারেন, নাটক করতে পারেন, তার জন্য আমার থেকে পারমিশন নেওয়ারও ব্যাপার নেই বা আমাকে জানাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, সৌজন্যের ক্ষেত্রে যদি কেউ জানাতো সেটা আলাদা পার্ট, বাট আমি সেইটা এক্সপেক্ট করি না, কারণ আমার এই বিষয়টাতে এক্সপেকটেশন খুব কম। এক্সপেকটেশন এই কারণেই খুব কম, কারণ আমি দেখেছি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সোকল্ড মানে যারা যে সংস্থাগুলি যারা আছে তারা ওনার জন্মতিথি বা মৃত্যুতিথিতেও কোনো কিছু করেন না। তো সেখানে আর্টিস্ট কুল যারা আছেন তারা যেখানে একটা সংস্থা চালান, তারা যখন সেটা নিয়েই মানে নট ইভেন বদার্ড যে তার মানে হয় না যে জন্মদিনে একটা পোস্ট হলো, সেটা তো হয়, আজকে উত্তম কুমারের জন্মদিন নিয়ে তো হয় কি, হয়তো দেখা যাবে ছবি বিশ্বাসকে বা একজন দুজন সেরকম কাউকে নিয়ে হচ্ছে, মানে ওনারা দুজন ছাড়া কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয়? সেটা তো নয়, প্রচুর আছে। তো ওই শুরুতে যেটা বলছিলাম যে এই নামগুলোকে নিয়ে কোনো চর্চা নেই, তাদেরকে নিয়ে কিছু বলা নেই, তো সেটাই যখন হয় না, মানুষ যখন সেটাই মনে রাখেনি, তো এখানে তিনি একটা ছবিতে অভিনয় করেছিলেন, সেই ছবিটার আবার একটা নতুন করে রিমেক হচ্ছে, সেখানে আমাকে জানাবে, আমি এক্সপেক্টই করিনি। তোমার কি মনে হয়, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল একটা মানে প্রশ্ন আর কি, মানে সম্পূর্ণ আমার ব্যক্তিগত জানার ইচ্ছা থেকে জিজ্ঞেস করছি, যে এই যে ওনাকে মানুষ ভুলে গেছেন এবং উনি তো সত্যি বাংলা সিনেমার ইতিহাস ওনাকে ছাড়া কমপ্লিট হবে না, তাহলে তুমি তার উত্তরসূরি, অন্যরা যেহেতু দায়িত্ব নিচ্ছে না, সেখানে দাঁড়িয়ে তুমি কি কোনোভাবে দায়িত্ব নিয়ে সেই জায়গাটাকে কিছুটা মেরামত করতে পারো? আমি চেষ্টা করেছিলাম একটা টাইমে, আমি যখন আর্টিস্ট ফোরামের এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম, তো সেখানে আমি একবার দুবার মানে জিনিসটা কি হয় যে আমি আমার পরিবারের একজন তাকে নিয়ে কিছু একটা করতে চাইছি বা বলতে চাইছি, আমি যদি সেরকম কিছু করতে চাই তার জন্য আমার পেছনে একটা ব্যাকআপ দরকার। এখন কোনো কিছু করতে গেলে একটা মানে আর্থিক ব্যাকআপ তো ভীষণভাবে দরকার, সেইটা আমার খুব একটা নেই। তো সেটা যেহেতু নেই, তো আমাকে লোকের মুখাপেক্ষী হয়েই কিছু না কিছু করতে হবে বা সেটা আমাকে সেরকমভাবে ভাবনা চিন্তা করতে হবে। তো আমি সেখানেও দেখেছি যে আমার মনে আছে আমি বলেছিলাম যে আমাদের ওই ফোরামে নাটকের কম্পিটিশন হয়েছিল, তো সেই নাটকের কম্পিটিশনে যে পুরস্কারগুলো দেওয়া হয়েছিল, আমি বলেছিলাম যে এই পুরস্কারগুলো যদি এক একজন সেই সব দিনের পুরোনো দিনের যে স্টলওয়ার্ড যারা আছেন তাদের নামে অ্যাটলিস্ট দেওয়া হয়, সেইটুকুও করা হয়নি, অন্তত নামটা মানুষের কাছে পৌঁছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে লাস্ট 2004 সাল খুব সম্ভবত, আছে 20 বছর আগে, 2004 সালে প্রতিদিনে ল্যাডলি মুখোপাধ্যায় ওনাকে নিয়ে একটা লেখা লিখেছিলেন, প্রকাশ করেছিলেন। তাও সেটা তখন আমি ল্যাডলিদার একটা টেলিফিল্ম করছিলাম, সেই টেলিফিল্মটার আমি হিরো ছিলাম ল্যাডলিদার সেই এটাতে। তো তখন ল্যাডলিদা যখন জানতে পারেন, ল্যাডলিদা প্রথমে জানতেন না, তখন জানতে পারেন, তো জেনে ল্যাডলিদা আমায় বলছেন যে তুই আমাকে কিছু ছবি দে, কিছু ইনফরমেশান দিয়ে আমি একটা লেখা বার করবো। তো আমি আমার কাছে যা যা ইনফরমেশান ছিল, যেটুকু ছবি যা ছিল আমি সে দিয়েছিলাম। তো সেইগুলো দিয়ে প্রতিদিনের একটা ওই যে সানডের যে পেজ যেটা হয়, সেটা একটা ফুল পেজ লেখা উনি বার করেছিলেন। আচ্ছা, দ্যাট ওয়াজ আই থিঙ্ক লাস্ট। আর সেইভাবে খুব একটা কিছু হয়, মানে ইনফ্যাক্ট ওনার বোধহয় 100 কত বছর, 1905 কত বছর হচ্ছে বলো? 119 বছর। তো সেই মানে লাস্ট আমি দেখেছি 100 ইয়ার্স অফ ইন্ডিয়ান সিনেমা, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল 2000 এর আগের বছর, যেটা 100 ইয়ার্স অফ ইন্ডিয়ান সিনেমার উপর একটা হয়েছিল, সেটাতে ওই শিশির মঞ্চের পাশে যে গগনেন্দ্রর যে প্রদর্শনী যেটা আছে, ওইখানে ওরা একটা ওয়ালে কিছু ছবি এবং এ দিয়ে একটা জায়গা করেছিলেন, একটা স্পেস দিয়েছিলেন সেটা। তারপরে আর একটাও বিষয় আছে, আগে দূরদর্শনে পুরনো সিনেমা দেখানো হতো,
আমি জানি না, এখন তো দূরদর্শনই অর্ধেক লোক দেখে না, মানে দূরদর্শনটাই প্রায় কিরম একটা জায়গায় চলে গেছে। তো সেখানে কিন্তু ওই পুরোনো দিনের সিনেমাগুলো দেখানো হতো, এবং মানে আমি তো প্রচুরবার ওনার সিনেমা দূরদর্শনেই দেখেছি আর কি। এই যে নতুন ছেলেমেয়েরা যারা কাজ করতে আসছে, মানে বলা হয় যে এখন অনেক নন অ্যাক্টররা কাজ করছে, যারা সত্যি অভিনয় জানে তাদের বরং কাজটা কম, মানে সেটা কি কারণ তোমার কি মনে হয়? মানে সেটা কি এই পুরনো মানে শিল্পীদের কাজ না দেখার ফল, তাদের প্রপার সেই হোমওয়ার্কটা নেই বলে, নাকি না কি কারণে? না, আমার এটা আমার ব্যাখ্যা, ওই মানে আমার মনে হওয়া আর কি, ভুল হতে পারি, ঠিক হতে পারি। যে জিনিসটা সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে না গোটা ইন্ডাস্ট্রি ভীষণ একটা বাজেট কনস্ট্যান্ট একটা জায়গায় চলে গেছে, যেখানে বাজেট নিয়ে তাদের সকলেরই খুব মাথা ব্যথা। এবার বাজেটের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে মানে সর্বক্ষেত্রে, মানে সেট তার একটা বাজেট আছে, লাইট তার একটা বাজেট আছে, মেকআপ হবে তার একটা বাজেট আছে, আনুষঙ্গিক যেখানে মানে আউটডোরে শুটিং হবে তার জন্য একটা বাজেট আছে, বাদ বাকি আরও যা হচ্ছে সমস্ত কিছু একটা বাজেট আছে। এবং তারপরে যারা সোকল হয়তো স্টার বা সেই রকম বড় মুখ, তাদের জন্য একটা বড় বাজেট আছে। এই তারপরে যারা আছে তাদের ছাড়া কিন্তু চলবে না, মানে শুধু একজন হিরো বা হিরোইন দিয়ে তো সিনেমা বা সিরিয়াল চলে না, আনুষঙ্গিক তার পাশে পার্শ্ব চরিত্র যারা আছেন তাদের সকলকেই প্রয়োজন। কিন্তু এদের যে বাজেটটা, সেই বাজেটটা আর থাকে না, কারণ এই সবেতে বাজেটটা এমনভাবেই ফুরিয়ে যায়, তো তখন এদের ওপরে এসে কোপটা পড়ে। এবার এখন যে জিনিসটা হচ্ছে আমার মনে হয় যে মানে সাপোজ কেউ একজন 10 টাকা নেন, তাকে বলা হলো যে আপনি 10 টাকা না, আপনি 5 টাকায় কাজটা করুন। সে স্বভাবতই হয়তো রাজি হচ্ছে না যে 5 টাকা আমি কাজটা করবো না। এবার তখন খোঁজা শুরু হয় যে 5 টাকায় কাকে পাওয়া যাবে ওনার মতো, এবং হয়তো খুঁজে দেখা গেল যাকে পাওয়া গেছে সে তাকে মানে 2 টাকা দিলেও সে রাজি, মানে তার কাছে অনেক, সে 2 টাকায় কাজটা করে ফেললো। প্রডিউসার দেখলো যে আমি এখানে 8 টাকা বাঁচিয়ে ফেললাম, এবং 8 টাকা একদিনের, এটা যদি 10 দিনের জন্য হয় তাহলে সেটা 80 টাকা, মানে সেই ক্যালকুলেশনে তো লোকে পয়সা বাঁচাচ্ছে, এবং সেখানে কাজ কম্প্রোমাইজড হচ্ছে, প্রোডাক্ট মানে আমি যদি বিষয়টা গেলে কোয়ালিটির জায়গা থেকে, মানে ডেফিনেটলি যে একজন অভিনেতা যে বেশি টাকা রেমুনারেশন চার্জ করেন, সে তো কোনো একটা কারণ আছে তার জন্য চার্জ করেন। যে নতুন আসছে সে তো সেই টাকাটা চাইছেন না। এবার এটা ওই একটা সিস্টেমের মতো হয়ে যাচ্ছে যে আমি কাজ শুরু করলাম, আমি প্রথমে 1 টাকা পাই, তারপরে 2 টাকা পাই, 3 টাকা পাই, 4 টাকা পাই, এরকম করতে 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 বাড়লাম, গিয়ে যেই দেখা গেল আমার টাকাটা অনেকটা বেশি হয়ে গেছে, তখন বলা হলো না ঠিক আছে একে এখন বন্ধ করো, কারণ একে দিতে গেলে 10 টাকা দিতে হবে, কিন্তু এর মতো আমি আরেকজনকে পাচ্ছি যাকে আমি 3 টাকায় কাজটা করিয়ে নিতে পারছি, সেখানে আমার 7 টাকা প্রফিট। প্রডিউসার হয়তো শুধু সেইটার জন্যই দৌড়চ্ছে। না হলে আজকে মানে যদি কোনো চরিত্রে মনে হয় যে একে দরকার, সাপোজ এক্সকে দরকার আমার এই চরিত্রটার জন্য, তাহলে তো আমি এক্সের জন্য ওয়েট করব বা এক্সকে দিয়ে কাজটা করাবো। এখন এক্সের পাশে ওই বাদবাকি 25টা এ থেকে জেড বাকি সব অপশান রয়েছে। এক্স যদি না হয়, হয় এ নয় বি নয় সি নয় ডি, যে কাউকে দিয়ে ওটাকে করিয়ে নেওয়া হবে, এক্সের জন্য ওয়েটই করা হবে না। হ্যাঁ, হয়তো তাকে অ্যাপ্রোচ করা হবে, বলা হবে, বা তার যদি যে কোনো একটা কারণে যদি বিষয়টা ম্যাচ না করে, এক্সের জায়গায় ওয়াই জেড এ বি সি ডি যে কেউ আসবে কাজটা করে চলে যাবে, তার জন্য ইট উইল নট, মানে ইট উইল নট ম্যাটার রাদার। জ্যাকদার সাথে তো জমি আড্ডা চলছে, আর খাওয়া দাওয়া ছাড়া আড্ডা ঠিক জমে না। তো আমরা রয়েছি শেফ আলাদিনে। শেফ আলাদিন আমাদের এই জমি আড্ডা দেওয়ার এই জায়গাটাকে তারা ব্যবস্থা করে দিয়েছেন, তাদের এই দরজা আমাদের জন্য খুলে দিয়েছেন। শুধু তাই না, প্রচুর খাবার দাবারের ব্যবস্থা করেছেন। এই মুহূর্তে আমাদের এখানে কি কি রয়েছে? প্যানকো ক্রিসপি ফিশ ফ্রাই, যেটা অসাধারণ খেতে, আমি আগেও খেয়েছি, আজকে জ্যাকদা প্রথম খাবে। আর এখানে রয়েছে তন্দুর চিকেন তন্দুরি, আর এখানে রয়েছে ক্রিসপি বেবি কর্ন চিলি, মানে
খুব 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 প্রিয় খাবার আমার। মানে এই সব দেখার পরে যেটা মনে হয় যে ঠিক আছে ইন্টারভিউ তো হয়ে গেল, থাক আর কি, আর ব্যাপার নেই, আবার পরে কখনো কথা হবে, না আগে খাই। কিন্তু কথাও বলতে হবে, খেতে হবে। আমি তোমাকে একটু দিচ্ছি, তুমি টেস্ট করে বলো। এই প্রদীপটা কাজ করে দেখি একবার। যিনি আমার একটা ব্ল্যাক কফি দাও তো। ব্ল্যাক কফি আসছে, দেখি দেখা যাক যিনি দেয় কিনা। আচ্ছা তোমাকে আগে ক্রিসপি সরি প্যানকো ক্রিসপি ফিশ ফ্রাই তোমায় দিলাম। আচ্ছা আর এটাও দিচ্ছি, তুমি টেস্ট করো। এটা বেবি কর্ন। আমি খুব ভালো সার্ভ করতে পারি না, চেষ্টা করছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, পাতে পড়লেই হলো। টেস্ট করো। আচ্ছা এটা দিয়েই খাও। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। প্যানকো ক্রিসপি ফিশ ফ্রাইটা এতটাই ভালো, এটা না আমার কোনোদিনই চামচ দিয়ে খেতে ইচ্ছে করে না, হাত দিয়েই খাই। এটা হাত দিয়ে খেতে হবে। আমি এটা না তুমি খাও, দিস ভেরি টেস্টি, ওটা লাগবে, খুব টেস্টি। শেফ আলাদিন, আপনারা অবশ্যই আসুন শেফ আলাদিনে। অনেক জায়গায় খেয়েছেন, খাবার ট্রাই করেছেন, শেফ আলাদিনে অবশ্যই আসুন। গড়িয়াতে, ছোট বটতলা, গড়িয়া স্টেশন রোড, স্টেশন থেকে নেমে একদম একটু হাঁটলেই, কিছুটা হাঁটলেই শেফ আলাদিন। ওদিকে মেট্রো স্টেশন শহীদ ক্ষুদিরামে নেমে যদি কিছুটা হেঁটে আসেন বা অটো ধরেন, ঠিক মাঝখানটাতে হচ্ছে শেফ আলাদিন। ওনাদের খাবার সত্যি এক্সিলেন্ট এবং অত্যন্ত রিজনেবল প্রাইসে। তো শেফ আলাদিনকে আমাদের সত্যি কৃতজ্ঞতা, ধন্যবাদ যে এত সুন্দর খাবার দিয়েছেন এবং আমাদের এখানে আড্ডা দেওয়ার একটা মানে সুন্দর সুযোগ দিয়েছেন। সত্যি খুব ভালো খেতে, আপনারা প্লিজ আসুন, ট্রাই করুন, এক্সেলেন্ট ফুড, দারুণ। আমি তো এরপর কি প্রশ্ন করবে উত্তর দিতে পারবো না, না এত ভালো খাচ্ছি। এবং আরও খাবার আসছে। ওরে বাবা, এই জিনিকে শুধু কফি বলেছি, আর কিছু চাই। কফি বলেছো, জিনিকে তার আগে আমি আর অনেক কিছু বলে দিয়েছি, তো আসছে। শেফ আলাদিন সত্যি ভীষণ ভালো, আপনারা অবশ্যই আসুন। আচ্ছা আমরা খেতে খেতে এর কথা বলি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তোমাকে বড় পর্দায় বেশ কিছু ভালো 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 কাজে আমরা দেখেছি, যেটা সত্যি প্রশংসার যোগ্য, মানে সত্যি তুমি ভীষণ ভালো কাজ করেছো। যেমন সন্দীপ রায়ের ডাবল ফেলুদাতে তোমাকে দেখেছি, ভীষণ ভালো কাজ। দুটো গল্প হয়েছিল, সেটা ইনফ্যাক্ট ফেলুদার 50 বছর পূর্তি ছিল। সমাদদারের চাবি আর গোলকধাম রহস্য দুটো সিনেমা, মানে দুটো গল্প নিয়ে সিনেমা হয়েছিল আর কি। তো গোলকধাম রহস্যতে ওই শঙ্করের চরিত্রটা আমি করেছিলাম আর কি। তো অনেক মানে বড় এইটার একটা অদ্ভুত গল্প আছে, মানে এই চরিত্রটা পাওয়ার পেছনে আমার মনে আছে তখন আমাদের আর্টিস্ট ফোরাম থেকে একটা বাতায়ন বলে একটি ত্রিমাসিক একটা পত্রিকা বেরোতো। তো সেইটার জন্য আমি বাবুদের সাথে দেখা করতে গেছিলাম এবং বাবুদা আমাদের ওই বাতায়নের নিয়মিত পাঠক ছিলেন। তো কথা হয়েছিল আমি বাবুদার একটা ইন্টারভিউ করব এবং সেটা চেপে বেরোবে আর কি। তো সেইটা নিয়ে আমি বাবুদের সাথে কথা বলতে গেছি, একদিন দুদিন আমরা সেশন হয়েছে, প্রচুর মানে এত কথা এত প্রশ্ন, এবং সেটাকে একটা ওই 4-6 পাতার মধ্যে দাঁড় করানো, সেটা মানে কি টাফ জব। তো কথা বলতে বলতে সেই সময় তো হঠাৎ এতে আমাকে বাবুদা নিজেই বললেন, এই শোনো তুমি তো এটা পড়েছো, এরকম শঙ্করের চরিত্রের জন্য কাউকে এটা বলো তো কে হতে পারে। আনলাম আপনার বাকি কাস্টিং, বললো বাকি কাস্টিং তো মোটামুটি হয়ে গেছে। আনলাম তাহলে আমি, যা ও না না ওর অত ছোটো চরিত্রে। আনলাম যে আমি ছোটোটাই করতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই। বলছে কী বলছো? আনলাম যে হ্যাঁ। তুমি করবে এটা? আনলাম হ্যাঁ, কেন করবো না। ওই তাহলে সাথে সাথেই ইনফ্যাক্ট আমাদের মেকআপের যিনি দাসদা তিনি ছিলেন, তো দাসদাকে ডাকা হলো এবং দাসদা এসে বাবুদা যেরকম বলেন, এই দাসদা দেখুন তো ওকে তাহলে কীভাবে শঙ্করের দেওয়া যায়। দাসদা আমায় দেখলেন, দেখে ডেকে বললেন না হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবং সিরিয়াসলি আমার মনে আছে যেদিনকে মানে ওই আমার লুক হলো, একটা লুক সেট হয়েছিল, লুক হলো এবং বুনিদি মানে আমাদের বাবুদার ওয়াইফ, আমি আর বুনিদি আমরা দুজন মিলে কস্টিউমের জন্য বেরিয়েছিলাম, কারণ বাবুদার সমস্ত কস্টিউম তো বুনিদি করেন। তো আমরা ওই মানে প্যান্টালুন্স এবং শপার স্টপ ঘুরে ফিরে এইসব করে টোরে মানে কস্টিউম খুঁজতে বেরোনো হলো। এই করে
তো সেই সব হলো, এবং দাসদা এসে মেকআপের লুকটা করলেন আর কি। মানে সিরিয়াসলি আমার মনে হয়েছিল যে আমি যেরকম অবস্থায় গেছিলাম, এবং দাসদা যখন আমার একটা লুক সেট করলেন, আমি নিজেকে দেখে নিজে চিনতে পারিনি প্রথমে। আমার ছিল ওয়াও, কিরকম একটা মানে দারুণ একটা এসছে। তো সেইটা, অ্যান্ড ওয়ার্কিং উইথ সন্দীপ রায়, মানে রায় পরিবার আর কি, সেই জায়গা থেকে ইটস আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। মানে প্রত্যেকটি অভিনেতা, তাদের যদি জীবনে সুযোগ হয়, এই তো যিনি তোমার কফি পাঠিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সেইটা যদি সমস্ত অভিনেতাদের সুযোগ হয়, তারা যদি কখনো মানে তারা যদি ওনার সাথে কাজ করতে পারেন, তো আমার মনে হয় দ্যাটস আ ব্লেসিং। এই যে ওনার সাথে তুমি কাজ করলে, তো বড় বড় ব্যানারের ছবিতেও তুমি কাজ করেছো, অনেক চরিত্র করেছো। আমি খুব বড় ব্যানারের চরিত্রে যে কাজ করেছি তা কিন্তু নয়। আচ্ছা, আমাদের টেবিলে আরো অনেক অতিথিরা এসেছেন, আমরা সত্যি আর কথা বলতে পারবো কিনা বুঝতে পারছি না। জায়গা তোমার সামনে এটা রয়েছে কি বলো তো, বালতি চিকেন। হ্যাঁ, বালতি দেখতে পাচ্ছি, তার মধ্যে চিকেন। এটা লুকটা ভীষণ সুন্দর, একটা ছোট্ট বালতি, আমার দেখে বাড়িতে নিয়ে যেতে ইচ্ছে করছে বালতিটাকে। আচ্ছা, আর এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি, আর আমাদের কফি এসে গেছে। তো জিনির কাছে জ্যাকদা শুধু কফি চেয়েছিল, কিন্তু শেফ আলাদিনের জিনি মানে এতই খোলা মনে, এত খোলা হাতে, যে এত কিছু কফি চাইলে এত কিছু দিচ্ছে, ভাবুন। চলে আসুন তাড়াতাড়ি, চলে আসুন, একদম চলে আসুন। তো যেটা বলছিলাম যে তুমি ওনার সাথে কাজ করেছো, বা যে চরিত্রগুলো করেছো, আমি ব্যানারে যাচ্ছি না, যে চরিত্রগুলো করেছো সেগুলো কিন্তু ভীষণভাবে মানুষের মনে দাগ কেটেছে। কিন্তু সেই চরিত্রগুলো কলেবরে ছোট কেন? কলেবরটা বড় হচ্ছে না কেন, হলো না? সেটা তো যারা দিচ্ছেন বা যারা দিচ্ছেন না তারা জানেন। মানে যদি মনে হয় ওটা অ্যাসিড টেস্ট, যে একটা ছোটো চরিত্র দিয়ে দেখি পারে কি পারে না, তো সেটা করার পরে তো লোকে বলছেন ভালো, তার মানে আমি পরীক্ষায় পাশ করছি, তো তারপরে এক্সপেক্ট করবো প্রশ্নপত্র আরও বড় হবে। তারপরে সেই ওয়ান ওয়ার্ড অ্যান্সার যদি আসে আমার কাছে, সেটা তো আমার কিছু করণীয় নেই, যারা দিচ্ছেন সেটা তাদের হাতে। বাট হ্যাঁ, মানে ওই যে অনেকে বলে না যে না আমার জীবনে আক্ষেপ, আমার ভীষণ আক্ষেপ আছে। আমার জীবনে চরিত্র নিয়ে প্রচুর আক্ষেপ। মানে যখন কোনো কাজ দেখি, সেখানে কোনো একটা ভালো চরিত্র দেখি বা সেইটাতে, তখন মনে হয় যে, বা দেখা গেল যে সেই ডিরেক্টরকে হয়তো আমি চিনি, সেই ডিরেক্টরকে হয়তো কাজের কথাও আমি বলেছি, কিন্তু পরবর্তীকালে যখন কাজটা হয়েছে সেখানে আমি নেই, অন্য কেউ হয়তো, সে হয়তো ডিরেক্টর মনে করেছেন তিনি ভালো অভিনয় করবেন, হয়তো যাকে নেওয়া হয়েছে সে ভালো অভিনেতা, আমি তার সেটার দিকে যাচ্ছি না, কিন্তু এমন নয় যে সেই চরিত্রটা আমি করতে পারতাম না, এমন বিষয়টা হয়তো নয়, সেটা আমাকে দেওয়া হয়নি। কাজ পেতে গেলে কি পিআরটা বেশি দরকার হয়? ভীষণ। সেটা তোমার পিআরটা কেমন? আমার পিআর খুব খারাপ, আমার কাজের নমুনা দেখেই বোঝা যাচ্ছে আমার পিআর খুব খারাপ। কারণ আমার কাছে পিআর বলতে আমি যা কাজ করেছি বা আমি যেটুকু করতে পারি, যেটা পারি, সেটাই আমার পুঁজি। আমি সেটা নিয়েই লোককে বলতে পারি যে আমি এই কাজ, আমি এটা পারি, আমার এই কাজ রয়েছে, এইগুলো করেছি, এই ধরনের চরিত্র করেছি, তো এইটা দেখে আপনার যদি মনে হয় আপনি আমাকে কাজ করুন, এর বাইরে আমার হাতে আর অন্য কোনো কিছু নেই যে যেটা দিয়ে আমি কাজ পেতে পারি। কখনো সেই সব ডিরেক্টরদের কাছে গিয়ে জানতে চাওনি যে তোমার সাথে কথা হয়েছিল কিন্তু আবার তোমাকে ডাকলো না কেন? মানে কখনো দেখা হলে এর উত্তর গত 22 বছর ধরে শুনছি, এবং বিভিন্ন উত্তর আসে। তো কিছু কিছু কমন উত্তর হয়, আবার কিছু কিছু আনকমন, সেগুলো প্রথম শুনি। যেমন রিসেন্ট কিছুদিন আগে একজনের সাথে দেখা হলো, তিনি একটা ছবি করেছেন, তো তাকে যখন আমি বললাম যে কী গো, আমাকে তুমি তো বলছো না, ডাকছো না, তো তিনি বললেন বিশ্বাস কর এই ছবির কাস্টিংয়ে তোর কথা উঠলো। বললাম বা, তারপর? বললো তারপর আরেকজন এসে দারুণ অডিশন দিয়ে দিল। আমি তো অডিশনেই ডাক পাইনি। তো মানে আমাকে অডিশনে ডাকা হলে তবে না তুমি বুঝবে আমি, এবার তারপরে তুমি যার অডিশন নিয়েছো তার সাথে তুমি কম্পেয়ার করতে পারবে যে আমি ভালো না সে ভালো, তারপর তোমার যেটা মনে হবে। আমি তো অডিশনেই ডাক পাইনি। এবার এটা কাটিয়ে দেওয়ার জন্য তিনি বলেছেন, সেটা আমি সম্পূর্ণ বুঝতে পেরেছি, বা তিনিও হয়তো জানেন যেটা আমি যেটা বললাম
এটা খুব বিশ্বাসযোগ্য নয়, হলো না। তো কিন্তু ওইভাবেই চলছে। তো সেটা, এবং সেটা নিয়ে আমার প্রচুর আক্ষেপ আছে, যে প্রচুর ভালো ভালো চরিত্র আছে, যে চরিত্রগুলো হয়তো আমাকে দিলে আমি আমার মতো করে পারফর্ম করতাম। মানে একই চরিত্র 4 জনকে দিলে 4 রকমের পারফরমেন্স হবে, তো সেরকমভাবেই আমার একটা পারফরমেন্স হতো, লোকে হয়তো সেটা দেখতো, বা সেটা আমাকে দেওয়া হয় না। তো সেটা ডেফিনেটলি ওই আমার যেটা মনে হয় কাজের লোকের থেকে কাছের লোকের এটা একটু বেশি, তো আমি হয়তো অতটা কাছের নই। জ্যাকদার মানে অভিনয় ক্ষমতার বাইরেও কিন্তু আরো অনেক তার গুণ রয়েছে, অনেক ক্ষমতা রয়েছে। তো অনেকেই হয়তো জানেন, যারা সোশ্যাল মিডিয়াতে তাকে ফলো করেন তারা তো ডেফিনেটলি জানেন সেগুলো হয়তো। তাও আমি আজকে একটু বলছি, তোমার ফটোগ্রাফি যেটা এক্সিলেন্ট, এটা কি তোমার মানে পেশার বাইরে নেশা? না না, এটা নেশা নয়, এটা আমি শিখছি। আচ্ছা, মানে শিখছি ইন দ্য সেন্স, আমার ফটোগ্রাফির যে ছোটোবেলা থেকে একটা ওই থাকে না যে প্রচুর শখ, প্রচুর ছবি, আমি সেরকম কিছু ছিল না। আমার এক বন্ধু আছে যার সাথে আমার প্রথম ওয়াইল্ড লাইফ, জঙ্গল ঘুরতে যাওয়া আর কি। তো জঙ্গল গিয়ে, এবং তারপরে মানে তার সাথে যখন আমার আলাপ হয়, আমি তখন জানতামও না যে সে দারুণ ফটোগ্রাফার, সে প্রচুর ছবি তুলেছে, বহুদিন ধরে ছবি তুলছে। আলাপ হওয়ার পর যখন তার ছবিগুলো দেখে মনে হয় আরে বাস দারুণ তো। এবার তার সাথে যখন জঙ্গল যাওয়া শুরু করি, জঙ্গল ঘুরতে যাই, তো দিয়ে ওই হ্যাঁ মানে নেশা আর কি। তো ও বলেছিল যে দারুণ জিনিস ইনজেক্ট হলো তোর ভেতরে, দেখ। তারপরে ওর সাথে সাথে, এবং মানে ওই আমার মানে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, টিচার যাই বলো, কারণ ওর থেকেই ওর হাত ধরেই শেখা আর কি, নীলাদ্রি। তো ওই মোটামুটি সেইখান থেকেই যতটুকু যেরকমভাবে হচ্ছে। আর এই প্রত্যেক দিন মানে যখনই যাই তখনই গিয়ে একটু 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 করে মানে শিখছি আর কি, কীরকমভাবে কী হতে পারে না পারে। এবার তারপর সেই ছবি যখন যারা দেখছেন তাদের সামনে আসছেন, তাদের ভালো লাগছে, মানে হ্যাপি ফর দ্যাট অ্যান্ড ব্লেসিং। তো সেই জায়গা থেকে আরেকটা হলো মিমিক্রি, যেটা নিয়ে তো মানে সারা পড়ে গেছে কিন্তু মানুষের মধ্যে। মানে আমি কিন্তু মানে মিমিক আর্টিস্ট হব বা মিমিক ওইভাবে কখনো, যেটা হয় না যে ইনস্ট্যান্ট হয়তো নকল করা একটা কিছু মানে করে মানুষ। এবার মিমিক্রি হয়তো অনেকেই করে, কিন্তু খুব ভালো হয় না। আমি একদমই ভালো পারি না। মানে কিছু কিছু মনে হয়, লোকে ওটাই আবার লোকে বলে ভালো, কিন্তু সবটা ভালো নয়, কারণ অরিজিনাল সেইটা। এবার হয়তো প্রচুর মিমিক আর্টিস্ট আছেন যারা মিমিক্রি করেন, হয়তো সেটা নিয়ে সেই যে চর্চাটা, আমি টোটালটাই হচ্ছে সেলফ টট আর কি। তো মানে যতটুকু যেরকম মনে হয়েছে সেই জায়গা থেকে, নিজের ভাবনা চিন্তা, পারসেপশন যা, সেই তার উপরে বেস করে। এবার এটার হয়তো কিছু একটা মানে ক্লাসেস আছে বা কিছু একটা টেকনিক আছে, সেটা আমি জানি না। মানে এই বিষয়ে আমি একদম অশিক্ষিত মিমিক্রি আর্টিস্ট আর কি, মানে মিমিক করি আর কি। তো সেই এতে ওই করতে 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 শুনে মনে হলো যে চেষ্টা করে দেখি এটা হবে, হয়তো খানিকটা হলো, ওই সেটাই গড গিফটেড ট্যালেন্ট। যেমন আমরা শুনেছি কিশোর কুমারও ভীষণ ভালো মিমিক্রি করতেন, এবং ওনার বাড়িতে কেউ নাকি ফোন করলে উনি বিভিন্ন কণ্ঠে ফোন ধরে মানে অনেক কিছু করতেন আর কি, বলতেন বাড়িতে নেই। তো তোমার এরকম কোনো মজার ঘটনা আছে মিমিক্রিকে কেন্দ্র করে, এরকম কিছু করেছো? আমরা একটা সিনেমার শুটিং করতে গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর। তো সেটাতে আমার অপোজিটে আমার হিরোইন ছিল মৌবনী, আমাদের শ্রদ্ধেয় পিসি সরকারের কন্যা। তো এবার আরও প্রচুর আমাদের আরও অন্যান্য আর্টিস্ট যারা ছিলেন সমস্ত কিছু। এবার ওই পঞ্চলিঙ্গেশ্বরে একটা গেস্ট হাউসে আমরা ছিলাম আর কি, এবং আমরা প্রায় অনেক দিন, 7-8 দিন ওখানে ছিলাম। এবার ওই রিসর্টে এমনিতেই ওখানে ফোনের, তখন মানে এটা আমি অনেক দিন আগেকার কথা বলছি, এটা খুব সম্ভবত 2010-11 কথা, 11 ওরকম কিছু একটা টাইম হবে, 11-12। মোবাইল তখন ডেফিনেটলি ছিল, কিন্তু মোবাইলের টাওয়ার রেঞ্জ হ্যান সেসব নিয়ে একটা সমস্যা ছিল, যার ফলে ওখানে আমরা যেখানটাতে ছিলাম ওই রিসর্টটাতে সব ঘরে ইন্টারকম ছিল। এবার
ওখানে সবাই করলো যে মৌবনীকে ফোন করা হবে, মানে ফোন করে কথা বলা হবে। তো আমি মৌবনীকে ফোন করি এবং মৌবনীর বাবা সেজে প্রায় 2-3 মিনিট কথা বলি। একটু শুনবো। আমার এবার কেসে যেটা হলো যে আমি ফোন করি সন্ধ্যাবেলা, সবাই এক জায়গায় আড্ডা মারছে, তো শুটিং হয়ে গেছে আর কি, সন্ধ্যা মানে রাত্রি। তো সবাই বলছে মৌবনী আসেনি, মৌবনীকে ডাক। তো জানলাম দাঁড়াও আগে অন্য একটা কিছু করি। এবার ইন্টারকমে ফোন করেছি, তুলেছে মৌবনী, হ্যালো। মৌরি কী করছো, কড়া খেয়েছো? এবার ও তখন বলে বাপি তুমি এখানকার, তো মোবাইল ট্রাই করেছি তো নামও পাইনি, তো ফোন করলাম, ডিরেক্টর বললো এই ঘরে রুমে দিয়েছে, কী করছো? 2-3 মিনিট করার পরে হ্যালো হ্যালো কানেকশনের কাছে শুনতে পাচ্ছি, হ্যালো রেখে দিয়েছি। এবং এটা হওয়ার পরে তারপরে চলেছে। আমাদেরই এক সহ অভিনেতা, সে হঠাৎ করে গিয়ে বললো কি তোর বাবা ফোন করেছিল? বললো এই বাবা ফোন করছে, তুই জানলে কী করে? তখন মানে বিষয়টা খোলসা হয় যে আমি এটাই হয়েছে, তো যা হয়। এবার সেইটা আমি মৌবনী আমার পরে একটা কেস খাই দিয়েছিল। সেটা হচ্ছে ওই সিনেমাতেই আমাদের যিনি প্রডিউসার ছিলেন, তিনি সারাক্ষণ মুখে ওই পান মশলা নিয়ে ওই ক্যা কাটা হ্যায় কি কেটা যাটা হ্যায়। আর আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন সৌমদা, সে খালি খালি থেকেই না হঠাৎ করে সৌমদাকে ডাকলো, এই সৌম কাহা হে বলে। তো আমি ওটা শুনে আমাকে সবাই একটু করে উস্কে দিত, আর আমি থেকেই হঠাৎ করে সৌমদা হয়তো কোনো কাজ করছে, আমি পেছন থেকে ওই সৌম, ওটা হ্যাঁ স্যার বলে সৌমদার রেসপন্স করতো আর কি। তো এবার সেটা প্রডিউসার জানতো না। এবার কোনো একটা ইভেন্টে গিয়ে মৌবনী সেটা প্রডিউসারকে বললো, জানেন তো স্যার উনি আপনার গলা নকল করেন। এই ক্যা করতা হ্যায়, এরকম ঘটনা। ইন্ডাস্ট্রির 5 জন তোমার পছন্দের ডিরেক্টর নাম্বার ওয়াইজ বলো, মানে 1 নম্বর 2 নম্বর করে যদি নাম্বারিং করতে বলা হয়, 5 জন ডিরেক্টরের নাম বলো। মানে যার সাথে তুমি কাজ করেছো বা করতে চাও। কাজ করেছি বা করতে চাই, আমি ওইভাবে নাম মানে কে 1 কে 2 কে 3 এভাবে আমি 5টা নাম হয়তো আমি বলছি। তার মধ্যে একজন হচ্ছেন কৌশিক গাঙ্গুলি। আমি কৌশিকদার সাথে কাজ করেছি, আমি কৌশিকদার সাথে বহুদিন আগে একটা টেলিফিল্মে কাজ করেছিলাম। আমি, পরম, মনামি আর সমতা, আমরা 4 জন ছিলাম। সেটা বহুদিন আগে, এবং তখন আমি কিচ্ছু জানি না এবং মানে একদম তৈরি নই আর কি, কিছুই জানি না, কিছুই বুঝতাম না। সেই সময় একটা কাজ করেছিলাম বহুদিন আগে। ডেফিনেটলি কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করতে চাই। আমি ভীষণভাবে অতনুদার সাথে কাজ করতে চাই, অতনু ঘোষ। অতনুদার কাজ আমার ভীষণ ভালো লাগে। এছাড়া রিসেন্ট টাইমসের মধ্যে অভিমন্যু আছে, অভিমন্যুর কাজ আমার খুব ভালো লাগে। রাজদীপ খুব ভালো কাজ করছে, ওর কাজ ভালো লাগে। জয়দীপ মুখার্জি, জয়দীপদার সাথে কাজ করার ইচ্ছে। ইনফ্যাক্ট জয়দীপ ব্যানার্জি বলে একটি ছেলে, সে আমাদের জুনিয়র, নতুন ডিরেক্টর। রিসেন্ট ওর একটা সিরিজ দেখলাম, খুব ভালো। মানে এরকম আছে, এরকম প্রচুর আরও নাম আছে যাদের সাথে হয়তো কাজ করতে চাই। আমাদের এই পডকাস্ট যদি তারা দেখেন তারা নিশ্চয়ই প্লিজ, মানে আই এম ওয়েটিং টু ওয়ার্ক উইথ ইউ পিপল, প্লিজ কাস্ট। যাই হোক, তুমি তো অ্যাপেল করলে, তো আমরাও চাইবো যে ওনাদের চোখে পড়ুক তোমার এই অ্যাপেলটা। তো যেটা বলার সেটা হচ্ছে, খাবারটা ঠান্ডা হচ্ছে, তুমি আরেকটু কিছু খাও। হ্যাঁ, আরেকটু খাও। মানে এটা না, সেই বলে ঘ্রাণেন অর্ধ ভোজন, আমার দর্শনে ফুল ভোজন হয়ে গেছে। আচ্ছা, মানে সত্যি এত খাবার দেখে না আমি না প্রশ্ন খুঁজে পাচ্ছি না কি বলবো। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে, ডিরেক্টরের নাম তো বললে, পছন্দের 5 জন অভিনেতা, 5 জন অভিনেত্রী এখন, মানে বাংলার পছন্দের অভিনেতা ধীরাজ ভট্টাচার্য,
তুলসী চক্রবর্তী, বিকাশ রায়, জহর রায়, উত্তম কুমারের নাম আলাদা করে বললাম না, ওনার নাম সবাই বলেন, আমারও উনি খুবই ফেভারিট, মানে আমি ওনার কী বলবো ভক্ত, সেই জায়গায় সবাই ভক্ত। কিন্তু এই বাদবাকি যে নামগুলো আমি বললাম না, মানে এদেরকে যখন স্ক্রিনে দেখি, রবি ঘোষ, উৎপল দত্ত, কত নাম বলবো আর কি সেই এদের, হ্যাঁ, মানে দে ক্যান ক্রিয়েট ম্যাজিক অন স্ক্রিন। অভিনেত্রী ছায়া দেবী, মলিনা দেবী, গীতামা, সাবিত্রী চ্যাটার্জি, আগেকার দিনের সেই মানে আমার সেই ওই নামগুলো আমার ভীষণভাবে হয়। মিঠু মুখার্জি, রিসেন্ট যারা অভিনয় করছেন তাদের মধ্যে বেশ অনেকেই আছেন, যেমন অনন্যা আছে, অনন্যা চ্যাটার্জি, মানে যাদের অভিনয় কাজ সত্যি দেখতে ভালো লাগে। মানে তার মানে তোমার উত্তর থেকে যেটা পেলাম সেটা হচ্ছে তুমি একদম সেই পুরোনো দিনের শিল্পীদের নামই বললে, এখন তার মানে তোমার সেই রকম শিল্পীদেরকে মানে তোমার ঠিক না এখন বিষয়টা এরকম নয়, মানে আমি প্রচুর রিসেন্ট টাইমসে যারা কাজ করে তাদের এর মধ্যে অনেকের সাথে কাজ করেছি বা কাজ করছি, তারা যথেষ্ট ভালো অভিনয় করছেন। কিন্তু এই যে নামগুলো আমি বললাম না, এদের একটা যে অদ্ভুত পাওয়ার আছে, সেই পাওয়ারটার মানে তারা এমনভাবে আটকে রেখেছে না, এদের বাইরে বেরোতে পারি না। তার মানে এটাও কি হতে পারে যে তুমি সেই পুরোনো দিনে পড়ে আছো বলে তোমার এখন এই সময়ের তোমার পিয়ারটা করতে অসুবিধা হচ্ছে? না, আমি ছায়াদেবীর সাথে পড়ে নেই, ওনার কাজ ভালো লাগে। হ্যাঁ, আমি রিসেন্ট টাইমসেই আছি। এবার এই যে এখনকার যে পিয়ার, এই পিয়ারের যে কী পদ্ধতি, সেই পদ্ধতিগুলো আমার জানা নেই, এটা আমি বলতে মানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু মানে এক্স্যাক্টলি যে কি করলে আমি, আমার কাছে ওই যে আবার বলেছিলাম যে আমি করতে পারি অভিনয়, আপনি আমার একটা অডিশন নিয়ে দেখতে পারেন, যদি হলো না হলো, কিন্তু মানে এর বেশি আমি আর কোনো টেকনিক জানি না। বাট হ্যাঁ, অডিশন দিয়ে কাজ হয় এটা কিন্তু, মানে আমি আগে একটা সময় ভাবতাম যে অডিশন দিয়ে কাজ হয় না, কারণ একটা সময় প্রচুর অডিশন দিয়েছি, বিশেষ করে হিন্দি কাজের জন্য প্রচুর অডিশন দিয়েছি, কিন্তু কাজ হতো না। বাট রিসেন্ট টাইমসে আমি একটা হিন্দি সিনেমার জন্য অডিশন দিলাম, তারা আমায় পছন্দ করে সিলেক্ট করলো, আমি সিনেমাটায় কাজ করলাম। রিসেন্ট একটা হিন্দি সিরিজের জন্য অডিশন দিলাম, তারা সিলেক্ট করলো, কাজ করলাম, তো হচ্ছে। এখন তোমার যারা মানে কি বলবো সহযাত্রী যারা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ব্লগার হয়ে যাচ্ছে, তো এই যে ব্লগিং প্রফেশনে চলে আসা, আবার দেখা যাচ্ছে অনেক ব্লগারদেরও তাদের ফলোয়ার সংখ্যা বেশি বলে তাদেরকে অভিনয়ে ডাকা হচ্ছে। তো এই যে শিল্পীরা যে মানে অভিনেত্রীরা যে ব্লগার হচ্ছে, মানে কোনটাকে সুবিধা দিচ্ছে? মানে অভিনয় জীবনটাকে কি ব্লগার লাইফটা সুবিধা দিচ্ছে? দেখে না, আমি বোঝাতে পারলাম কি প্রশ্নটা? আমার প্রশ্নটা পরিষ্কার করে বলছি, সেটা হচ্ছে ব্লগিংটা কি অভিনয়টাকে সুবিধা দিচ্ছে? আমি আমার শুকনো মুড়ির দোকান, এবার আমি দেখলাম শুধু মুড়ি বিক্রি হচ্ছে না, আমি মশলা দিয়ে মেখে ঝালমুড়ি বিক্রি করছি। তো যদি সেটাতে বিক্রি হয় হতে পারে, কিন্তু সবাই ঝালমুড়ি মাখতে পারে না, আমি পারি না, আমার শুকনো মুড়ি ঠিক আছে। তো এবার ব্লগার হয়ে যাচ্ছে যে বিষয়টা না, সেটা কিছু ক্ষেত্রে মানে সকলেই যে খারাপ তা নয়, কিন্তু ম্যাক্সিমাম ওই যে শুরু হয় হ্যালো গাইজ, তারপরেই আমি ঘুরিয়ে দিই, কারণ তারপরে আর নেওয়া যায় না। কি মানে কি বিষয়টা নিয়ে ব্লগ? আজকে আমি এই রেস্টুরেন্টে খেতে এলাম, হ্যালো গাইজ আমি হ্যাঁ, মানে ওনারা বলছেন এই রেস্টুরেন্টে খেতে আসার জন্য, কিন্তু তারা সেই রেস্টুরেন্টে খাবার খেতে আসছেন বলে যে খাবারের ডেসক্রিপশন দিচ্ছেন, যেভাবে দিচ্ছেন, এটা তো একটা বিজ্ঞাপন।
মানে বাড়িতে আমি সারাদিন কি করছি, আমি কিভাবে স্নান করে এসে কি করছি, তারপর কি করছি, ব্লা ব্লা ব্লা। মানে এই যে অভিনেতাদের প্রতি সাধারণ মানুষের একটা অ্যাট্রাকশন, যে ওনারা পার্সোনাল লাইফে বোধহয় এরকম করেন, বোধহয় এরকম, এই যে একটা ফ্যান্টাসি। এইটাতে আমার তাহলে সেই মানে নায়কের উত্তম কুমারের কথাটা বলতে হয় যে আমরা তো ছায়ার জগতে বিচরণ করি, আমাদের রক্ত মাংসের দেহটা জনসাধারণের সামনে যত বেশি তুলে না ধরা যায় ততই ভালো। তার মানে তুমি এই অভিনেতা অভিনেত্রীদের ব্লগিং এর এগেনস্টে? ব্লগিং এর এগেনস্টে না, যদি প্রপার একটা সাবজেক্ট নিয়ে ব্লগ হয় সেটা। আমি চান করলাম, চান করে এসে বসে এবারে আমি ভাত খাবো, তারপরে আমি ঘুমাবো, এটা দিস কান্ট বি আ ব্লগ। মানে হোয়াট ইজ দ্য ইনফরমেশন আই এম গেটিং? হ্যাঁ, যেমন আমি ব্লগ দেখি, আমি ট্রাভেল ব্লগ দেখি, আমি যেহেতু ঘুরতে যাই বা এতে আমি ট্রাভেল ব্লগ দেখি, কারণ সেখান থেকে আমি ইনফরমেশন পাই যে এখানে ঘুরতে গেলাম বা এখানে যেতে গেলে এই রুট বা কোথায় কি পাওয়া যায়, সেইটা দ্যাটস ইনফরমেটিভ কোনো ব্লগ হলে দ্যাটস ফাইন। কিন্তু হ্যালো গাইজ, আজকে আমি এই সবুজ ড্রেসটা পরে বেরোলাম, এবার ঝালমুড়ি খাবো, তারপর এখানে যাব সেখানে যাব, দ্যাটস নট অ্যান ইনফরমেশন, সো দ্যাটস ইউজলেস। মানে সেটাতে হয়তো তার ফলোয়ার বাড়ছে, তার হয়তো এখন তো একটা ইটস আ সোর্স অফ ইনকাম ইভেন, তো সেখান থেকে হয়তো সেই ইনকামও করছে, ইটস ফাইন। কিন্তু যারা বসে সেটা দেখছেন তারা সময় নষ্ট করছেন। তো আমার সেটা, তার থেকে আমি একটা ভালো ছবি দেখব, ছবি এডিট করব। কিছুদিন আগে সৃজিত মুখার্জির উত্তম কুমারকে নিয়ে যে সিনেমাটা হলো, আমরা সাধারণ মানুষের বিভিন্ন রকম মানে ফিডব্যাক পাওয়া গেছে সিনেমাটা নিয়ে। কিরকম পেয়েছেন? হ্যাঁ, এটা আমি বলবো না, আমি তোমার কাছ থেকে। না, আমি তো মানে বলছি, আমিও জানতে চাইছি যে কিরকম ফিডব্যাক এসেছে। হ্যাঁ, যেমন অনেকেই বলেছে যে এই এতদিন পরে মানে বড় স্ক্রিনে উত্তম কুমারকে দেখছি, মানে এটা একটা অদ্ভুত ফিলিং, পুরো সিনেমা জুড়ে তিনি আছেন। অনেকে বলেছেন যে রিসার্চ ওয়ার্কটা নিয়ে, যে এত পুরো সিনেমাটা যে প্রত্যেক সিনেমা থেকে তুলে তুলে এনে ওনাকে ওই কানেক্ট করা হয়েছে আর কি, সেটা নিয়ে অনেকে প্রশংসা করেছেন, রিসার্চ ওয়ার্কটা নিয়ে। যেমন ভাস্কর বন্দ্যোপাধ্যায়, তিনি ভীষণভাবেই এটা নিয়ে মানে এগেনস্টে বলেছেন আর কি। না, আমি সিনেমাটা দেখেছি, আমার মানে মত আর কি সেই জায়গা থেকে, সেটা হচ্ছে দুটো জিনিসকে আমি খুব সাধুবাদ দেব। একটা হচ্ছে এই যে ভাবনাটা যে মানে উত্তম কুমারকে ওই জায়গায় দাঁড় করানো, এবং সেখানে মানে যে ডায়ালগগুলো, সেগুলো তো ওনার অভিনীত ছবি, ওই রিসার্চ ওয়ার্কটা, যে ওই ছবি কোন ছবিতে এই কথাটা বলেছেন এবং সেইটা এই ছবিতে মিলিয়ে সেই ডায়ালগটা বলা, মানে সেইটা সেখানে একদম খাপে খাপ হবে বিষয়টা, সেই জিনিসটাকে প্লেস করা, সেটা সত্যি ইটস ভেরি হার্ড ওয়ার্ক মানে যারা করেছেন তাদের ক্ষেত্রে। এবং যারা অভিনয় করেছেন ছবিতে, উল্টো দিকে ক্রোমাতে একজনকে দাঁড় করিয়ে সাপোজ টু বি উত্তম কুমার, আর আমি তার এগেনস্টে অভিনয় করছি, এই ভাবনাটা ভেবে যারা অভিনয় করেছেন তাদের সেই সাহসকে আমি কুর্নিশ জানাই। কিন্তু অল ওভার সিনেমাটা তোমার কেমন লেগেছে? অল ওভার সিনেমাটা আমার সিনেমাটিক দিক থেকে ভীষণ জার্ক লেগেছে এই কারণে, প্রথম কথা হচ্ছে সেটা যদিও গল্পের এর স্বার্থে বলে দেওয়া হয়েছে, যে মানে গল্পে বলে দিয়েছে যে আমি এক এক সময় এক একটা রূপে আসব, সেটাকে মেনে নিতে হবে। তো সেটা তো আমি মানে জাস্টিফাই করার চেষ্টা করছি, বা যেহেতু বিষয়টা সেইভাবে হচ্ছে না, আমি আগে থেকে একটা ক্ল্যারিফিকেশন দিয়ে রাখছি যে এরকমভাবে হবে ভাই, তোমরা মেনে নাও। তো কিন্তু সেইটা যখন মানে আমি আগের শটে দেখছি উত্তম কুমার কোট প্যান্ট পরে, তারপরের শটেই দেখছি উত্তম কুমার মানে একই সিনের মধ্যে উত্তর দিচ্ছে পরের শটটা গেঞ্জি পরে, তো সেটা তো একটা মানে ভিজুয়াল জার্ক। তো সেই ভিজুয়াল জার্কটাকে অ্যাডজাস্ট করতে যে সময়টা, তার মধ্যে ছবি শেষ হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা আমাকে খুব একটা আমার ভালো লাগেনি সেই বিষয়টা। আমরাও খেতে খেতে পরের রাউন্ডে যে আমাদের প্রায় শেষ পর্বে এসে গেছি। আমাদের পরের রাউন্ড হচ্ছে নো ডিপ্লোম্যাসি। আচ্ছা, র্যাপিড ফায়ার রাউন্ডে নো ডিপ্লোম্যাসি। শুরু করছি র্যাপিড ফায়ার। আমাদের র্যাপিড ফায়ারটা দুটো ভাগে ভাগ করা। একটা হচ্ছে তোমায় দুটো করে অপশন দেবো, যে কোনো একটা চুজ করতে হবে। আরেকটা হচ্ছে আমি একটা করে নাম বলবো, একজনের নাম বলবো, একটা কি দুটো শব্দে সেটা ডেসক্রাইব করতে হবে। আচ্ছা, শুরু করছি র্যাপিড ফায়ারের ফার্স্ট পার্ট। জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য?
দুজন মানে এটা কি একটাই উত্তর দিতে হবে না হ্যাঁ, দুটো? যে কোনো একজন। খুব কনফিউজিং উত্তর, বাট হ্যাঁ আমি বলবো জ্যোতি বসু। বাটুল দি গ্রেট না সুপারম্যান? বাটুল দি গ্রেট। পাহাড় না জঙ্গল? জঙ্গল। দেব না জিৎ? কেউ না। সুচিত্রা সেন না অপর্ণা সেন? সুচিত্রা সেন। কিশোর কুমার না মোহাম্মদ রফি? কিশোর কুমার। বিগ বি না মিঠুন দা? ওই মিঠুন দা। সিনেমা না সিরিয়াল? হ্যাঁ, এই প্রশ্নগুলো খুব করা, বাট সিনেমা। ইলিশ না চিংড়ি? ইলিশ। সৌরভ না ধোনি ক্যাপ্টেন হিসেবে? সৌরভ। স্প্রিং রোল না গালৌটি কাবাব? গালৌটি কাবাব। গান্ধীজি না সুভাষচন্দ্র বোস? সুভাষচন্দ্র বোস। ফেলুদা না ব্যোমকেশ? দুটোই খুব প্রিয় আর কি। কৌশিক গাঙ্গুলি না শিবপ্রসাদ মুখোপাধ্যায়? কৌশিক গাঙ্গুলি। রুদ্রনীল ঘোষ না কাঞ্চন মল্লিক? রুদ্রনীল ঘোষ। আচ্ছা, আমাদের এটা তো শেষ হলো, পরের রাউন্ডে আসছি। হ্যাঁ। আমি একজন নাম বলবো, একজন বিশেষ মানুষের নাম বলবো, একজন করে, আর তুমি তাদের সম্পর্কে একটা বা দুটো শব্দে বলবে। আচ্ছা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রি। কৃষাণু দে। দ্য স্কিলার। মদন মিত্র। লো লাভলি। নুসরাত জাহান। কেন? হিরণ চট্টোপাধ্যায়। আবার কেন? আমি হাসি থামাতে পারছি না, এবং সামনে এত খাবার এখন আমরা শেষ করতে পারিনি। আমি জানি না জ্যাকদা কতটা শেষ করতে না, পারবো। ওটার আরেকটা উত্তর হয়, বাট কেন মানে ওটাই উত্তর আর কি, হিরো হিরণ, মানে এটাই শেষ। হ্যাঁ। তাহলে আজকের মতো আমরা আমাদের এই আড্ডাটা এখানেই শেষ করছি। অসাধারণ লাগলো, অসাধারণ স্ট্রেট ব্যাট করেছে জ্যাকদা। আমি টাইম নিইনি কিন্তু। না, একদম। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ আসার জন্য, এবং অবশ্যই শেফ আলাদিনকেও অনেক ধন্যবাদ যে আমাদের এত দারুণ সুন্দর দারুণ ব্যবস্থা খেলাম, করার জন্য। দারুণ খেয়েছি। একদম, একদম। তো আবারও দেখা হবে সবার সাথে নেক্সট পর্বে। সেদিনও আমার সাথে নিশ্চয়ই স্ট্রেট ব্যাটিং করতে আরও একজন বিশিষ্ট মানুষ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকুন, নমস্কার।